নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা পুরো প্র্যাকটিস করেছে। ফুল নেব না অশ্রু নেব ভেবে হইয়া কুল, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। শুনলেন? শুনলেন একজন 70 বছর বয়সের এক মহিলার কি উদ্যম, কি পরিমাণ উদ্যম, গান গাইছেন, চেষ্টা করছে। ভাবতে পারেন এই টেনাসিটি কত লোকের আছে এত কাজের মধ্যেও এটা করার, এইভাবে গান গাওয়ার। উনি নিজেই তো বললেন যে ফাইল হেঁটে হেঁটে তার তো আর কিছু মনে থাকছে না, কিছু করতেই পারছেন না। উনি একজন মুখ্যমন্ত্রী, কিন্তু নজরুল জয়ন্তীতে যে গানটা গাইলেন তিনি, চেষ্টা করলেন, তিনি 70 বছর বয়স হতে চলল। সেই দিক দিয়ে বিচার করলে এই মানুষটার টেনাসিটির কথা আমি বিরোধী পক্ষের লোক হয়ে বলবো অসম্ভব প্রশংসার যোগ্য। আর কেউ কী বলবেন আমি জানি না। এই ভদ্রমহিলা, এই মানুষটি হলেন আমাদের পাড়ার লোক, আমারই ওয়ার্ডের বাসিন্দা শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আমি অনেক দিন আগে যখন কলেজে পড়ি, যখন ইউনিভার্সিটিতে পড়ি, তাকে দেখেছিলাম আমি 23 পল্লীর উল্টো দিকে। তখন যেসব বাড়িগুলো ছিল, সে বাড়িগুলোতে কিন্তু ব্যবসা পত্রের জন্য কিছু হতো না, গাড়ি বারান্দার প্রত্যেক জায়গাতেই ছিল। এরমই একটা গাড়ি বারান্দাতে 23 পল্লীর উল্টো দিকে দেখেছিলাম দুধের ডিপোতে। আর তখন থেকেই দেখেছিলাম তার একটা লিডারশিপ বা অর্থাৎ একটা কোনো কিছুতে উদ্যোগ নেওয়ার ভূমিকা, অন্য মেয়েদের সঙ্গে কথা বলছেন যখন, তখন সেই সময় থেকেই আমি লক্ষ্য করেছিলাম। উনি আমার থেকে আরও 10-12 বছরের বড়, ছোট, এবং ওনার বয়সও কিছু কম হলো না। আমি তো ফুরিয়ে গেছি, কিন্তু দেখুন ওনার উদ্যম, একে তো স্বীকৃতি দিতেই হবে। এই মানুষটা আমাদের ওয়ার্ডেরই বাসিন্দা। আর তার রাজনৈতিক যে জীবন, সে নিয়ে এত কথা বলতে আমি চাই না, আপনারা সকলেই জানেন। রাজনীতির জায়গায় থাকবে, আর মানুষ সে ব্যক্তির জায়গায় থাকবে। ব্যক্তি হিসেবে একজন লড়াকু মানুষ ছিলেন প্রথম থেকেই এই শ্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটা মাত্র তার দলের সাংসদ, তখনও যেভাবে লড়েছেন, আর অনেক সংসদ সেখানে এখনও সেইভাবেই লড়ে যাচ্ছেন। এবার আপনি যদি বলেন রাইট কি রং, ভুল কি ঠিক, এ নিয়ে আমি একদমই আলোচনায় যাব না, কারণ উনি আমার পাড়ার লোক, আর আমি আমার পাড়ার লোককে নিশ্চয়ই একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে এবং সারা ভারতবর্ষ পৃথিবী চেনে এমন একটা মানুষকে আমি নিশ্চয়ই মান্যতা দেবো, সম্মান দেবো। কারণ উনি একটা দলকে গড়ে তুলেছেন এমনভাবে, যে দল আজকে সারা পশ্চিমবঙ্গে রাজত্ব করছে। এবং অ্যাকচুয়ালি আমি বামপন্থী সমর্থক হলেও একটা কথা অবশ্যই বলবো, সিপিএম শেষের দিকে যা হয়ে গিয়েছিল, তাতে তার চলে যাওয়াটাই বাঞ্ছনীয় ছিল এবং চলে গেছে।
গিয়ে বাম আন্দোলনকে টিকিয়ে রাখতে চেষ্টা করছেন, করুন। তার বিরোধিতা উনি করছেন যেমন, করুন। কিন্তু সিপিএমের সেই সময় যা কার্যকলাপ ছিল সেটা আদৌ একদম ভালো ছিল না। বিশেষ করে যখন মমতা ব্যানার্জি সম্পর্কে দুজন লোক, রূপচাঁদ পাল এবং অসিত বসু, তারা দুজন যে সমস্ত কথাবার্তা বলেছিলেন তা আমরা বামপন্থীরা মেনে নিতে পারিনি এবং বিরোধিতা করেছি। একটা কথা ঠিকই যে 80 দশকের পর থেকেই আমরা একদল মানুষ, আমি বলতে পারি সবাই নয়, এই যে লাল ফুলে ভরে যাওয়া, অ্যাকচুয়ালি কৃষ্ণচূড়াতে ভরে যাওয়া এই বাংলা আমরা পছন্দ করিনি। আমরা চেয়েছিলাম সিপিএম শুড কাট টু সাইজ, একদম চলে যাবে ভাবতেও পারিনি। যাক, সে নিয়ে আর বেশি কথা বলতে আমি চাই না। দিদিকে নিয়েই বলতে চাই এবং সেই দিদি সম্পর্কেই বলতে চাই। আমি দিদি মানুষের অনেক উপকার করেছেন। আপনি যদি বলেন দিদি তো আমাদের টাকাতেই করেছেন, করের টাকাতেই সব কিছু করেছেন, কিন্তু করেছেন তো এই লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মীর ভাণ্ডার তিনি মেয়েদের দিয়েছেন, মেয়েদের একটা স্বীকৃতি তো দিয়েছে। এই মেয়েরা যে স্বীকৃতি পেয়েছে এটা তো আপনি স্বীকার করতে আপনাকে হবেই যে এই মানুষটা কিন্তু বাংলার মেয়েদের একটা স্বীকৃতি দিয়েছে। গ্রামেগঞ্জে মেয়েদের, আমি শহরের মেয়েদের কথা বলছি না, তারা তো স্বীকৃতি নিজেরাই পেয়েছেন। তারা শিক্ষিতা বলে অধ্যাপকও বা অধ্যাপিকাও অনেক আছেন যারা গ্রামে আমাদের কলকাতায় বা সিটিতে থাকেন, তারা তো স্বীকৃতি তাদের নিজের মতো করেই পেয়েছেন। কিন্তু গ্রাম বাংলার মহিলা তারা তো স্বীকৃতি পেয়েছে এই দিদির হাতেই, দিদির কাছেই, সেটা তো মেনে নিতেই হবে। আপনি যদি বলেন যে শেষ জীবনে এসে খুব প্রশস্তি করছেন, তাই না, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। এই মানুষটার টেনাসিটিকে আমি এখনও মান্যতা দিই এবং এই টেনাসিটি দেখে, তা কি ঠিক ভুল আমি বলছি না, এই টেনাসিটি দেখে আমি গর্বিত। একজন 70 বছরের কাছে বয়স হয়ে গেছে যার, তার এই ধরনের গলা, এই ধরনের কণ্ঠস্বর, এই ধরনের ব্যস্ততার মধ্যেও সব দিকে চোখ রাখা, এ কিন্তু সবার পক্ষে সম্ভব না, কিন্তু কোনোভাবেই সম্ভব নয়। উনি গান গাইছেন, লিখছেন, কী লিখছেন সে নিয়ে আমি কোনো কথা বলবো না, কিন্তু তিনি তো লিখছেন, চেষ্টা তো আছে। সেই চেষ্টাটা কোথায় আছে মহিলাদের, বিশেষ করে আমাদের গ্রামেগঞ্জের মহিলাদের? এখন তিনি তাদের উৎসাহ দিচ্ছেন, এটা খুব ভালো কথা। আর যেটা বলা হয় যে ওনার জন্য নাকি সবাই চলে গেছে, বৃদ্ধাশ্রম হয়ে গেছে কলকাতা, এটা কিন্তু ঠিক নয়। সবাই চলে গেছে কেন? ব্যাঙ্গালোর গেছেন কিছু পয়সা বেশি পাবেন বলে, কেন বিদেশে গেছেন নিজের কেরিয়ার তৈরি করবেন বলে, আবার ওখানে থেকে যাচ্ছেন কেন? সেটারও কারণ নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন কী করে বলুন তো? আমি যখন এমকম পাস করে অধ্যাপনার জন্য কাজকর্ম খুঁজছি, যদিও দিদির মতো চিরকুটের চাকরি পাইনি আমি, তাহলে আমি বলি যে আমি যখন চাকরি বাড়ি খুঁজে বেড়াচ্ছি, সেই সময় তো আমি দেখেছি শিক্ষিত বেকারের সংখ্যা 1 মতোই। আর ভ্রষ্টাচার দিদি করেছেন না, দিদি কোনো ভ্রষ্টাচার করেননি। ভ্রষ্টাচার হয়েছে রাজনীতিগতভাবে, সে নিয়ে আমি এখানে আলোচনা করবো, কারণ আমি এখানে আলোচনা করতে বসছি পাড়ার লোক। আমি ছিলাম সেদিন কলেজে ক্লাস নিচ্ছিলাম, হাজার গায়ে আমার কলেজ, নাইট কলেজ, আমি সেখানেই ক্লাস নিচ্ছিলাম। সেখানে যখন ক্লাস নিচ্ছিলাম হঠাৎ হইচই চললাম, তখন আমি কর্মক্ষেত্রে, তখন আমি রিটায়ার করিনি, যে হাজার মোড়েতে এটি গণ্ডগোল শুরু হয়েছে, মানে আমাদের কলেজের গায়ে লাগানো, আশুতোষ কলেজের পাশেই গণ্ডগোল শুরু হয়েছে। একটু উঁকি মেরেই দেখলাম আমাদের পাড়া কাউন্সিলরকে, অনিল মুখোপাধ্যায়কে। তারপরেই দেখলাম যে একটা জটলা, তারপরে মারামারি মারতে পারি, তারপর
একটা মানুষকে নিয়ে সব মানুষের একটা জটলা, এবং আরও খানিকক্ষণ বাদে স্লোগান, এবং সেই স্লোগান দিতে দিতে সব শান্ত হয়ে গেল। তারপরে বেরিয়ে অবশ্য আমি কিছু পাইনি, শুনেছি নাকি উনি সেই সময় খুব হুন্ডেড হয়েছিলেন। সেসব তো একটা ঘটনা, সেই ঘটনা আমি একটা জায়গায় লালু আলম সম্পর্কে বলতে গিয়ে বলেছি। লালু আলমের যখন ছাড়া ফেলেন তার দিক থেকে আমি বলেছি, আনন্দবাজারের প্রতিবেদন থেকে খানিকটা নিয়ে বলেছি, এবং আমার নিজের চোখে দেখা এই ঘটনা সেটা নিয়েও বলেছি। তাহলে বুঝতেই পারছেন যে এই মানুষটা স্ট্রাগলের কথা, স্ট্রাগল তো আপনাকে মেনে নিতেই হবে। আপনি যদি বলেন যে ওরা বলছে 17 বছরা বলছে, যা বলছে সবটাই ঠিক, তা কিন্তু নয়। এখানে বাম আমলেও চাকরি পাওয়া সাধারণ মানুষের, আমি এমএ বিএ পাস বিদেশ থেকে ডিগ্রি নেওয়া কথা বলছি না, আমি সাধারণ খেটে খাওয়া মানুষের চাকরি তখনও ছিল না, আজও নেই। আচ্ছা, চিন্তা করে দেখুন তো, দিদি যেসব উত্তম কুমারের ছবি পছন্দ করে, আমি যে ছবিতে অভিনয় করেছি নিশ্চয়ই দিদি দেখেছেন সেই ছবি 7 বছর, তাতে আমি অভিনয় করেছি যখন, যে উত্তম কুমার তার চাকরি নিয়ে কী অবস্থা। আর নীলামবালা ছওয়ালা, সে পৃথিবী আমার চায়, ওই ছবিতে আমাদের মহানায়ক কী করেছেন, নীলামবালা ছয়া পৃথিবী আমার চাইতে তো নীলামবালা ছওয়ালা নিয়ে দৌড়দৌড়ি করেছেন। কিসের জন্যে? গাছ সাধনের জন্যে। কেন না? চাকরি পায়নি, শিক্ষিত হয়ে চাকরি পায়নি। এটাকে তো আপনার মেনে নিতে হবে। অতএব দিদির ঘাড়ে সব দোষ চাপিয়ে দিলে তো হবে না। এর জন্য দায়ী কংগ্রেস, তারপরে যুক্তফ্রন্ট, তারপর বামফ্রন্ট, এরা সবাই দায়ী। 80 সালের পরে চাকরি বাকরি বন্যা এসেছে, এটা কিছুতেই মেনে নিতে পারি না আমরা। চাকরি তো যারা পেয়েছে আইটিতে আর সব বিভিন্ন জায়গায়, সে তো শিক্ষিত ছেলে মেয়েরা। আরে যারা চাষির ছেলে, তারা কোথায় পেয়েছে চাকরি? অতএব দিদির ওপর দোষটা তো দেওয়া উচিত নয়। হ্যাঁ, দিদি আমাদের পাড়ার লোক, এই জন্য বলছি তা নয়। দিদি ইতিহাস আমাকে সেই কথা বলাচ্ছে, যে তার চেষ্টার কথা। এবার তিনি কি ঠিক ভুল, কি অন্যায় করেছেন, কি কিছু করে আজে বাজে করেছে, সেটা তো রাজনীতি সম্পূর্ণ একটা অন্য জিনিস। সেখানে তো আপনারই দেখতে পাচ্ছেন যে রাজনীতির কী চেহারা আজকে। সেই চেহারা শুধু কি আপনি দিদি তৃণমূলে দেখছেন, সবাই দেখছেন না? সবার চেহারা কীরকম? বিজেপিকে দেখছেন না? ওরে বাবা, ধর্ম করে একবারে মাথা খারাপ করে দিল। আরে বাবা, ধর্ম তো ধর্মের কাজ থাকবে। আর বিজেপি সেই ধর্ম নিয়েই মাতামাতি শুরু করে দিয়েছে, হিন্দু মুসলমান নিয়ে মাতামাতি শুরু করেছে। কোনো দিন এই বাংলায় যারা আছে, গ্রামে গঞ্জে যান দেখুন। আমি যখন বাঁশের কেল্লা ছায়াছবি অভিনয় করেছিলাম, তখন দিদি অবশ্য সেই ছবি দেখতে পেয়েছেন কিনা জানি, দেখেছেন কিনা জানি না, তখন তো উনি অনেকটা ছোটো, পূর্ণ সিনেমা এসেছিল যখন, তখন দেখেননি তিতুমিয়ার লড়াই ইংরেজদের বিরুদ্ধে। সে সময় সেই গল্পটা ছিল মনোজ বসুর বাঁশের কেল্লা, সেখানে দেখেননি? মুসলিম এবং হিন্দু পাশাপাশি বসে খাচ্ছে একসঙ্গে জমিদারের বিরুদ্ধে দু হাত মুষ্টিবদ্ধ করে লড়ে যাচ্ছে। সেই দিনকার কথা। আজ বিজেপি এসে এই পশ্চিমবঙ্গে যা করতে চাইছে তা একদমই অন্যায়, এবং দিদি যা বলছেন সেটা মেনে নিতেই হবে। বিজেপিকে কোনোভাবেই পশ্চিমবঙ্গে পা রাখতে দেওয়া হবে না। পা ওরা রেখেই ফেলেছে, সেটা দিদিরই ভুলে আমি বলবো, কিন্তু সেটা অন্য কথা। আবার চলে আসি রাজনীতির কথায়। আমাদের দিদি, এই আমাদের পাড়ার লোক,
উনি কিন্তু এই পাড়াতে প্রত্যেক মানুষের কোনো বিপদ আপদে ওনার লোককে দিয়ে তাদের উপকার করেন। ওনার পক্ষে তো আর উপকার করা সম্ভব না, বাড়ি বাড়ি গিয়ে দেখাও সম্ভব না, কিন্তু উপকার করেন। কারণ হসপিটালে ভর্তি হওয়া কিংবা কারণ মৃত্যুতে পাশে দাঁড়ানো, সমব্যাথী যেমন করেছেন উনি, খুব সুন্দর করেছেন সমব্যাথী, এই সবগুলো। আর তাছাড়া কন্যাশ্রীর উপশ্রী, এগুলো তো বলতে আমি চাই না এখানে, হাজারটা বলবে আপনি তোষামত করছেন, কিন্তু সেটা তো আমার দিদি করেছেন, এটা তো আপনাকে মেনে নিতে হবে। আর আমি কিন্তু একটা বাবা ওনাকে দেবই, এই বয়সে এসে এই মানুষটা গান গাইছেন, কি লিখছেন বলবো না, সে তো আপনার শুভ সরকার বলবে, আমি কেন বলতে যাব। শুভ সরকার জানে, উনি কবি সাহিত্যিক, উনি বুঝবেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলবেন, এরা তো সব বলবেন। কি আঁকছেন সে তো যারা অঙ্কন শিল্পী তারা বলবেন, এ নিয়ে আমার কোনো বলার কিছু নেই। কিন্তু করছেন তো, চেষ্টা তো করছেন, এই চেষ্টা তো আপনাকে মেনে নিতেই হবে। এখন সেই চেষ্টাতে যারা তোষামত করার মধ্যে মানুষ তোষামত করছে, কিন্তু উদ্যোগটাকে তো, ওনার যে উদ্যোগটাকে, এটাকে তো মেনে নিতেই হবে। ওই দেখলেন তো নজরুলের জন্মদিনে ওনার এই গানের প্রচেষ্টা, এই গানটা গাওয়া, সাহস করে তো গাইছেন। আমি পারবো? গাইতেই পারবো না, গলা দিয়ে সুরই বেরোবে না, কী করে বেরোবে? চেষ্টাই নেই আমাদের, সে চেষ্টা আমরা করবো না, লজ্জাও পাবো, একদমই পারবো না। তো এই পাড়ার লোকটি সম্পর্কে আরও কিছু আমি বলবো ভবিষ্যতে, কবে আবার যখন উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে আসবেন, আশা করি উনি আসবেনই, মুখ্যমন্ত্রী হিসেবে আসবেনই, কারণ বিরোধীরা ছত্রভঙ্গ, আর বিজেপি বিশ্বাসযোগ্য নয়। তাহলে কে আসবে বলুন তো? ওনাকেই তো রাখতে হবে। ওনার বিরোধিতা করে কী লাভ হবে? বিজেপি তো পেনশনই তুলে দেবে। এই যে যারা বলছে পেনশন, আমার পেনশনের 25% চাই, অমুক কেমুক, আমার ডিএর এত পাই, এগুলো সব তুলে দেবে। তুলে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে, তো সেগুলো সব তুলে দিয়েছে, পেনশন টেনশন সব মায়ের ভোগে চলে গেছে। দিদি তো সেগুলোকে রেখেছেন। আমি জানি না কতদিন পারবেন, যা এক্সচেকারের অবস্থা, তাতে কতদিন ওনার পারবেন সেটা আমি জানি না। কিন্তু আজও তো অধ্যাপকরা মাইনে পাচ্ছে, মাস্টারমশাইরা মাইনে পাচ্ছেন, সবাই তো পাচ্ছেন। আরে আর রাইটার্স বিল্ডিং টাইপের চলছে কী করে? যদি না সবাই কাজ করে, তৃণমূলের লোকেরা এখনও কাজ করে না। তৃণমূলের লোকেরা যদি কোনো কাজ করে, তাহলে কর্পোরেশনই বা চলছে কী করে? কীভাবে চলছে বলুন দেখি? কাজ তো নিশ্চয়ই হচ্ছে। তবে আমি আগে যা কথা বললাম, যে একতরফা দিদিকে দোষ দেওয়ার কোনো মানা হয় না। আমি গিয়ে বিদেশে বসে থাকবো, বড় বড় ডিগ্রি নেব, আর বিদেশে বসে বাংলাকে গালাগাল দেবো, নইব এটা আদৌ আমি সমর্থন করি না। ঠিক আছে, আজকের দিনের মতো এই শেষ, এরপরে আবার আসবো দিদিকে নিয়ে কিছু বলতে। আমাদের পাড়ার লোক, অনেক পর্ব লাগবে যতদিন দিদি থাকবেন। নমস্কার।